দেবী নামটার মধ্যেই একটা অদ্ভুত শক্তি লুকিয়ে রয়েছে। জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতেই একজন নারী প্রকৃত দেবী হয়ে উঠতে পারেন। তেমনই একজন মহিলার গল্প বলা হয়েছে আজকের সিরিজটিতে। সুবর্ণাতোর থানার সামান্য কনস্টেবল হলো দেবী। বুদ্ধি তার ক্ষুরোধার, কিন্তু থানার অন্যান্য পুরুষ অফিসারেরা, এমনকি থানার ওসি পর্যন্ত দেবীকে তেমন পাত্তা দেয় না। সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে, কিছু বলতে গেলেই চুপ করিয়ে দেয়। থানার যাবতীয় ফাইফরমাস খাটায়, কিন্তু দেবীর জেদ ততই বাড়তে থাকে। একটা জটিল কেস সলভ করে ও দেখাবেই। এরই মধ্যে স্থানীয় এক ধর্মগুরুর ভাগ্নি স্নেহা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। স্নেহা মোটেই ভালো মেয়ে ছিল না, তাই ও নিখোঁজ হয়েছে নাকি নিজে লুকিয়ে থেকে টাকা চাইছে নাকি খুন হয়েছে, এ নিয়ে তদন্ত করতে গিয়ে থানার ওসি সমেত অন্যান্য অফিসারেরা হিমশিম খেয়ে যাচ্ছে। তখনই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কিন্তু প্রায়ই উপহাসের শিকার দেবী নিজেই তদন্ত শুরু করে। তদন্তের সূত্রগুলো জোড়া লাগাতে লাগাতে দেবী আবিষ্কার করলো প্রতারণার এক চমকপ্রদ জাল, যা জড়িয়ে রয়েছে তারই খুব পরিচিত মানুষের সাথে, যেটা দেবী কোনোদিন কল্পনাও করতে পারেনি। শুধুমাত্র একটা খুনের তদন্ত নয়, বরং নারী শক্তি, ধর্ম, ক্ষমতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এক গভীর চিত্রায়ন করা হয়েছে এই সিরিজটিতে। কিভাবে দেবী একে একে সকলের মুখোশ টেনে ছিঁড়ে ফেলছে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সিরিজের প্রথম সিনটি শুরু হয়েছে একটা মৃতদেহকে কেন্দ্র করে, যেটা পড়ে রয়েছে ইট ভাটায়। যথারীতি পুলিশের টিম সেখানে পৌঁছেছে, আর তারই মধ্যে রয়েছে দেবী। ও একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ক্লু খুঁজছিল। সেখানে দুজন অফিসারও প্রেজেন্ট ছিল, অফিসার মনোজ এবং অফিসার অভিক। অভিক চিৎকার করে ডাকলো, দেবী কোথায় তুমি? ওখানে কি করছো? দেবী বলল, দেখছিলাম স্যার, কোনো ক্লু টুলু পাই কিনা। অভিক বলল, কি জন্য দেখছিলে? আমি কি তোমায় বলেছি? তাড়াতাড়ি যাও, গাড়ি থেকে গ্লাভস গুলো নিয়ে এসো। গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল দেবীর মতো অন্য একজন কনস্টেবল যোগু। সে বলল, কি রে, ঝাড় কেমন খেলি? কি জন্য ওখানে যাস? ভাই, আমরা পাতি কনস্টেবল, কনস্টেবলের মতোই থাকবো। দেবী বলল, খালি একটা জায়গায় খুঁজছে যোগু। একটা জায়গায় খুঁজলে হবে? চারপাশটাও তো দেখতে হবে। খুনি কোথাও না কোথাও কিছু না কিছু ক্লু ঠিক ছেড়ে যাবে। যোগু বলল, তোর অত মাথা ঘামানোর কি আছে? তোর না ঝাড় খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এর পরের সিনে আমরা দেখি স্থানীয় আশ্রমে মহারাজজিরা হরিনামের মাহাত্ম্য বোঝাচ্ছেন। কয়েকজন বসে হাঁ করে শুনছে, কি বুঝছে কে জানে। সেখানে একজন বৃদ্ধা একজন পঙ্গু ছেলেকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছে হরিনাম শোনানোর জন্য। আমরা জানতে পারি এই পঙ্গু ছেলেটি হলো দেবীর ভাই। কিছুদিন আগেই একটা বিরাট অ্যাক্সিডেন্টের কারণে আজ ওর এই অবস্থা। দেবীর মা বাবা কেউ নেই, তাই এই বৃদ্ধা ছন্দা মাসিকে দেবী ওর ভাইয়ের দেখাশোনার জন্য রেখেছে। মাসিকে ও নিজের মায়ের মতোই ভালোবাসে। মাসির একমাত্র ছেলে সুইসাইড করে মারা গিয়েছে কয়েক বছর আগে। আপন বলতে এখন আর ওর কেউ নেই, একমাত্র ভাই আর ভাইয়ের বউই রয়েছে। কিন্তু ভাইয়ের বউ মস্ত দজ্জাল, তাই ভাইয়ের বাড়িতে আর থাকতে না পেরে দেবীর বাড়িতে কাজ নিয়েছে ছন্দামাসি। যাই হোক, এদিকে সেই মৃত ব্যক্তির স্ত্রীকে থানায় ধরে নিয়ে এসে জেরা চলছে। অভিক বলল, বল, বরকে কেন মারলি? মহিলা কিন্তু সমানে বলে যাচ্ছে, আমি খুন করিনি। কি প্রমাণ আছে আপনাদের কাছে? দেবী বলল, সিসিটিভি ফুটেজ, মোবাইলে ট্র্যাক রেকর্ড, এগুলো কি মিথ্যা কথা বলছে? অভিক বলল, দেবী, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে বা কথা বলতে বলেছি? কাল 12টার মধ্যে একে কোর্টে চালান করবে। ফাইলটা রেডি করে বড়বাবুকে দিয়ে একটা সাইন করিয়ে নেবে, সকাল থেকে যেন বলতে না হয়। অফিসার চলে গেলে দেবী ওই মহিলাকে বলল, শোন, খুন করতে গেলে না আগে প্রমাণ লোপাট করতে শিখতে হয়। মোবাইল ফোন নিয়ে গেছে খুন করতে। সেদিন বাড়ি ফিরে দেবী দেখলো ওর মাসি ছেলের ফটো দেখে দেখে কাঁদছে। দেবী বলল, কাঁদলে আর কি হবে মাসি, সেই মানুষটাকে আর ফিরে আসবে? দেবী মাসির জন্য একটা গলার হার আর এক জোড়া কানের দুল নিয়ে এসছে। বলল, ওই রংচোটা কানের গুলো ফেলে দিয়ে এগুলো পরে থাকবে, আর ভাইয়ের বাড়িতে গেলে এগুলোই পরে যাবে। আর ভাইয়ের বাড়িতে গিয়ে বলবে যে তুমি জলে পড়ে নেই, তোমার একটা মেয়ে আছে। রাত্রে খাবার দেওয়ার সময় ছন্দামাসি বলল, ভাবছি সামনের সপ্তাহে একবার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসব। দেবী বলল, খুব মন খারাপ হলে সামনের আশ্রমে চলে যেতে পারো তো, ওখানকার হেমন্ত মহারাজকে সবাই খুবই সম্মান করেন। এরপর আমরা দেখি আগামী রাখি পূর্ণিমায় হেমন্ত আশ্রমে শ্রী শ্রী বালক গোপালের অন্নকূট উৎসব মহা সমারোহে পালিত হবে। সেই উদ্দেশ্যে আশ্রমের হেমন্ত মহারাজ স্বয়ং পথে নেমেছেন গ্রামবাসীদের সাধ্যমতো দান তার দানপত্রে নেবার জন্য। গ্রামবাসীরা মহা আনন্দে উৎসাহে দান করছে।
মহারাজজির আশীর্বাদ নিচ্ছে, তাকে পুজো আরতি করছে। ঠিক সেই সময় একজন গ্রামবাসী তার অসুস্থ বাচ্চাকে কোলে করে এনে মহারাজজির সামনে এসে দাঁড়ায়। বলে, বাবা, আমার বাচ্চাটাকে একটু ছুঁয়ে দিন তো। মহারাজ দেখলেন বাচ্চাটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। বললেন, ডাক্তারের কাছে নিয়ে যাসনি কেন? মহিলা বলল, বাবা, খাবার পয়সা নেই তো ডাক্তার দেখাবো কি করে? মহারাজ সেটা শুনে পদযাত্রা ত্যাগ করে সেই মুহূর্তে মহিলাকে নিয়ে ডাক্তারখানায় গেলেন। অন্যদিকে আমরা দেখি একজন বখাটে উচ্ছন্নে যাওয়া মেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, হাতে সিগারেট। রাস্তায় দুটো বাইকে দুটো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি নেমে এসে মেজাজ দেখিয়ে বলল, এই, ওই ছেলেটা নতুন নাকি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছে? চেনা ছেলেটা বলল, হ্যাঁ ম্যাডাম, এখানে নতুন এসেছে, দাঁড়ান আমি গাড়ি সরিয়ে দিচ্ছি। ছেলেটা বাইক সরিয়ে দিলে মেয়েটি গাড়ি নিয়ে চলে গেল। নতুন ছেলেটার নাম অঙ্কুর সান্যাল। অঙ্কুর বলল, মেয়েটা কে রে? অন্য ছেলেটা বলল, চুপ কর, পাবলিক জানতে পারলে তোকে মেরে শ্মশানে পাঠিয়ে দেবে। রাত্রে দেবী এসে মাসিকে বলল, জানো মাসি, ওই মেয়েটা ধরা পড়েছে, যে ওর বরকে খুন করে পালাচ্ছিল। কি গর্ধব দেখো, নিজের ফোন থেকে ফোন করে কেউ ডাকে কাউকে মারার জন্য, সিমটা চেঞ্জ করবি না? পুলিশ কি দেখে? পুলিশ দেখে যে ভিকটিমের ফোন নাম্বারে ওই সময় কোন কোন নাম্বার থেকে ফোন এলো বা গেল। তারপর দেখে আশেপাশের সিসিটিভি ফুটেজ। তারপর ওই লোকেশনে যাবার পথে যে সমস্ত সিসিটিভি ফুটেজ গুলো আছে সেগুলো দেখে। দেবীকে থামিয়ে দিয়ে ওর মাসি বলল, আর তারপর যদি সেখানে প্রত্যক্ষদর্শী থাকে তবে তাদের বয়ান নেওয়া হয়। ওখানে যদি কোনো মার্ডার ওয়েপেন পাওয়া যায় তাহলে তাতে হাতের ছাপ আছে কিনা দেখা হয়, আর যদি হাতে গ্লাভস পরা থাকে তাহলে তো সে গুড়ে বালি। দেবী বলল, বাবা, মাসি, তুমি তো গোয়েন্দা হয়ে গেছো গো। অন্যদিকে আমরা দেখি সেই মেয়েটি কাউকে ফোন করে বলছে, পরশু দিনের মধ্যে আমার 75 লাখ টাকা লাগবে, বিগ বাজেটের মুভি, এই সানডের পরের সানডেতে অ্যানাউন্সমেন্ট, টাকাটা পরশুর মধ্যেই পাঠিয়ে দিও, না হলে কি হবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। এবার এলো সেই অ্যানাউন্সমেন্ট পার্টির দিন। প্রডিউসার, হিরো আর হিরোইন মানে এই মেয়েটি সকলেই মদ্যপ অবস্থায় পার্টি করছে। মেয়েটি বেশ ড্রাঙ্ক, ঠিক করে দাঁড়াতেও পারছে না। সেই সময় কেউ তাকে ফোন করে ডাকলো। মেয়েটি সকলকে বাই করে দিয়ে চলে গেল। একটা ফাঁকা অন্ধকার জায়গায় মেয়েটিকে কেউ ডেকেছিল। মেয়েটা সেখানে গেলে পিছন থেকে কেউ ওর গলায় সিরিঞ্জ ঢুকিয়ে দেয়। এদিকে দেবীকে ভিডিও কল করেছে ছন্দা মাসি। বলল, আমি আজ একটু ভাইয়ের ঘর থেকে ঘুরে আসি, তুই সাবধানে থাকবি। দেবী বলল, হাড় আর কানের দুলটা পড়েছো তো, নইলে তোমার ভাইয়ের বউ ভাববে তুমি জলে পড়ে আছো। সেদিন সন্ধ্যা থেকেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, থামবার নাম করছে না। এই বৃষ্টির কারণে দেবী বাড়ি যেতেও পারছে না, থানায় আটকে গেছে। হঠাৎ ও দেখলো এই বৃষ্টিতে থানায় আসছেন ধর্মগুরু হেমন্ত মহারাজ। থানার ছোট বড় সব অফিসাররাই তাকে প্রণাম করলো। বড়বাবুর কেবিনে গিয়ে তিনি বললেন, অনেক বিপদে পড়ে এসেছি। মোবাইলে একটা মেয়ের ফটো দেখিয়ে বললেন, এ হলো আমার ভাগ্নি, আমার মেয়েরই মতো, ওর বাবা থেকেও নেই, আমি ওর সব। কাল ও একটা পার্টিতে গেছিল আর বাড়ি ফেরেনি। আমরা দেখি এই সেই বকে যাওয়া মেয়ে, নাম জানতে পারি স্নেহা। মহারাজ বললেন, আমি 15-20 বার ওকে ফোন করলাম কিন্তু ধরছে না। বড়বাবুও ফোন করে দেখলো ফোন নট রিচেবল বলছে। মহারাজ বললেন, ওই পার্টিতে থাকা প্রডিউসার বা হিরোর কোনো ফোন নাম্বার তো আমাদের কাছে নেই। আমি ভাবলাম হয়তো কোনো বন্ধু বান্ধবদের বাড়ি গেছে। আমি ওর বন্ধুদের ফোন করলে ওরাও বলল ওখানে নেই। বড়বাবু অভিককে বলল, এই নাম্বারটার কল লিস্ট বার করো আর সব থানাকে ইনফর্ম করে দাও। বড়বাবু বলল, স্নেহার মা কোথায়? মহারাজজি বললেন, মীনাক্ষী বাড়িতে আছে, খুবই ভেঙে পড়েছে তো। বড়বাবু বলল, ওনার সাথে আমাদের একবার কথা বলতে হবে। দেবী পিছনে দাঁড়িয়ে সবটাই শুনছিল। বাড়ি ফিরে এসে দেবী ওর ভাইকে খাইয়ে দিতে দিতে মাসিকে বলল, আজ থানায় হেমন্ত মহারাজজি এসেছিলেন, ওনার ভাগ্নিকে নাকি কাল থেকে পাওয়া যাচ্ছে না। দেবী বলল, আমার মনে হয় কারো সাথে পালিয়েছে, উড়নচণ্ডী মেয়ে, একমাত্র মহারাজের ভাগ্নি বলে কেউ কিছু বলে না, সিরিয়াল করে, আর এখন তো নাকি সিনেমায় হিরোইন হতে চাইছিল। কাল একটা প্রেস মিটে গিয়েছিল, ওখান থেকেই হাওয়া। থানা তো একেবারে নড়ে চড়ে বসেছে। কাল থেকে আমি আর দম ফেলার সময় পাবো না। তারপর মাসি, ভাইয়ের বাড়িতে কেমন কাটলো? সকালবেলা যে অবস্থায় ফিরলে তুমি, ঝোড়ো কাকের মতো অবস্থা ছিল। ছন্দামাসি বলল, ভাইকে তোর অনেক কথা বললাম জানিস, তোর বুদ্ধির কথা বললাম, তুই আমাকে কত গল্প শোনাস, খুনি ডাকাত ধরার গল্প। দাঁড়া, আমি ভাইকে একটা মেসেজ করিনি, তারপর আমাদের খাবার বাড়ছি। দেবী বলল, বাবা, তুমি মেসেজ করতেও শিখে গেছো দেখছি। পরদিন থানায় স্নেহার মা মীনাক্ষী এসে বলল, দাদা আর স্নেহা সন্ধ্যে 6টা থেকে 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। দাদাই তো
স্নেহাকে 7 পাটের মোড়ে পৌঁছে দিয়েছিল। মহারাজজি বললেন আমি আমার গাড়িতে করে ওকে পার্টিতে পৌঁছে দেওয়ার কথা বললে স্নেহা বলেছিল এই পুরোনো গাড়িটা নিয়ে ওখানে যাব না, আমার হিরো ভিকি ওর গাড়ি নিয়ে আসছে, আমি ওতেই চলে যাব। ভিকি এলে মহারাজের সাথে পরিচয় করে নিয়ে স্নেহাকে নিয়ে চলে যায়। বড়বাবু জিজ্ঞেস করলো ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না? মীনাক্ষী বলল না, সেরকম তো কিছু শুনিনি। অভিক বলল স্যার, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা গেছে, লাস্ট লোকেশন 7 পাটি মোড় থেকে 5 কিলোমিটার দূরে দেখাচ্ছে। আর লাস্ট কয়েকদিনের কল লিস্টের ট্র্যাক রেকর্ড অনুযায়ী মহারাজ আর স্নেহাকে বাদ দিয়ে যার যার সাথে বেশি কথা হয়েছে সেটা হচ্ছে প্রডিউসার মিস্টার তিওয়ারি আর মিস্টার ভিকি। কিন্তু লাস্ট যে নাম্বার থেকে ওকে কল করা হয়েছিল এখন সেটার আর কোনো অস্তিত্ব নেই। বড়বাবু মনোজকে বলল ওটা কার নাম্বার ভালো করে দেখো আর আশেপাশের সিসিটিভি ফুটেজ গুলো চেক করো। আর অভিককে বলল মিস্টার তিওয়ারি আর ভিকিকে থানায় একবার ডাকো। দেবী আমতা আমতা করে বলল স্যার, লাস্ট লোকেশনটা যেটা দেখাচ্ছে সেখানে আমাদের একবার যাওয়া উচিত নয়? বড়বাবু ঠাট্টা করে বলল ভাগ্যিস আপনি বললেন, রিপোর্টটা ঠিক করে লিখুন। দেবী বলল সরি স্যার। দেবীর হাত থেকে পেনটা পড়ে গেলে বড়বাবু বলল ডায়েরিটা ঠিক করে ধরতে পারে না, সে এসেছে জ্ঞান দিতে। তারপর বড়বাবু অভিককে বলল তাহলে চলো একবার স্পট থেকে ঘুরেই আসি। এরপর বড়বাবু স্পটে গিয়ে বলল অভিক দেখো, মনে হচ্ছে এখানে একটা ধস্তাধস্তি হয়েছে, ভালো করে দেখো তো কোনো এভিডেন্স পাও কিনা, কোনো রক্তের দাগ রয়েছে কিনা। দেবী আবারও বলে ফেললো কি করে পাবেন স্যার, কাল যা বৃষ্টি সব তো ধুয়ে মুছে গেছে। অভিক বলল হ্যাঁ স্যার, দেবী এটা ঠিকই বলেছে। বড়বাবু বলল হ্যাঁ, দেবীর কথা মতো মার্ডার ওয়েপেনটাও তো ধুয়ে মুছে যাবে। ওর কথা ছাড়ো তো, ভালো করে খুঁজে দেখো। খুঁজতে খুঁজতে দেবী একটু দূরে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখলো একটা গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে। ও বড়বাবুকে ডেকে সেটা দেখালো। বড়বাবু বলল এতে কি প্রমাণ হবে, বেশি কথা না বলে নিজের কাজ করুন যান। দেবী আবারও সরি বলে চলে গেল। তখনই বড়বাবু অভিককে বলল এই দাগটার একটা ফটো তুলে রাখো তো। আশেপাশের লোকের সাথে কথা বলেও সেরকম কোনো তথ্য পাওয়া গেল না। এখানে কোনো সিসিটিভিও নেই, একদমই অজপাড়া গ্রাম। বড়বাবু বলল কালপ্রিট খুবই বেছে বেছে এই জায়গাটা চুজ করেছে, কিন্তু স্নেহা খুন হয়েছে কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না, কারণ ওর কোনো ডেড বডিও পাওয়া যায়নি, টাকা চেয়েও কোনো ফোন আসেনি, তাহলে তো কিডন্যাপিং এর কেসও নয়। কোথায় গেল মেয়েটা? এদিকে মিডিয়া ঢুকে পড়েছে আশ্রমে, চিৎকার লাগিয়ে দিয়েছে ওখানে। মহাদেব মহারাজ ওদের ভালোভাবে বোঝাচ্ছেন। পুলিশ হেমন্ত মহারাজের কথা মতো তাদের সিসিটিভি ফুটেজটা দেখলো। দেখা গেল মহারাজ আশ্রম থেকে বেরিয়ে 7 পাটের মোড়ে স্নেহাকে নামিয়ে দেন। তারপর স্নেহা ভিকির সাথে চলে গেলে মহারাজ তার গাড়ি নিয়ে আশ্রমে ফিরে আসেন। কিন্তু অন্যদিকে আমাদের দেখানো হয় যে স্নেহার মৃতদেহকে কেউ বা কারা টানতে টানতে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দিল, তাই পুলিশ স্নেহার ডেড বডি পাচ্ছে না। আজ মিস্টার তিওয়ারিকে ইন্ট্রোগেট করার জন্য থানায় ডাকা হয়েছে। মিস্টার তিওয়ারি বলল স্নেহার সাথে আমার প্রথম দেখা আমাদের ফিল্মের জন্যই হয়েছিল, আমাদের প্ল্যান ছিল নতুন হিরো হিরোইন লঞ্চ করব। তখনই স্নেহা এসে নিজেই প্রপোজাল দিয়েছিল 50% পার্টনারশিপের, কিন্তু তার বদলে ওকে ফিল্মের হিরোইন করতে হবে। বড়বাবু বলল আর তখনই আপনি ছক করে প্ল্যানটা কষে ফেললেন, টাকাটা নিয়ে ওকে মেরে ফেললেন। মিস্টার তিওয়ারি এই কথায় ভীষণ রেগে যায়, বলে যা তা কথা বলবেন না, আমারও উঁচু মহলের সাথে জান পরিচয় আছে, নেতা মন্ত্রী উকিল কমিশনার সবাইকেই খুশি রেখে আমাদের চলতে হয়, ভালোভাবে প্রশ্ন করুন, উত্তর পাবেন, নইলে নয়। আর টাকাটা আমি ফেরত দিয়ে দেব, তবে আফটার লিগ্যাল সার্টিফিকেট, কারণ টাকা দেবার পর স্নেহা ফিরে এলে তখন তো ও আবার টাকা চার্জ করতে পারে। বড়বাবু বলল তার মানে আপনি বলতে চাইছেন টাকার জন্য স্নেহা নিজেই কোথাও লুকিয়ে থাকতে পারে? মিস্টার তিওয়ারি বলল এসব মেয়েরা টাকার জন্য সব পারে। আর আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি স্নেহাকে খুন করেছি? সেদিন পার্টি থেকে বেরিয়ে যেতে দেখলাম তো আমি ওকে, আর ও তো ভিকির সাথেই ছিল। এরপর ভিকিকে ডাকা হলে ও বলল প্রেস মিটের 7 দিন আগে থেকেই মাত্র আমার স্নেহার সাথে পরিচয় হয়, ওর ব্যাপারে আমি খুব বেশি একটা জানি না। অভিক বলল সেদিন একসাথে পার্টিতে গেলেন, ড্রিঙ্ক করলেন, তারপর আপনাদের মধ্যে এত মাখামাখি সম্পর্ক থাকতেও স্নেহা আপনাকে টাটা করে চলে গেল। আপনার মনে হলো না এত রাত্রে একা একটা মেয়েকে ছাড়া ঠিক হবে না, যেখানে ও ঠিক মতো দাঁড়াতেও পারছিল না? ভিকি বলল আমি ঠিক ওভাবে ভাবিনি স্যার, আমার মনে হয়েছিল আফটার ড্রিঙ্ক ওর সাথে বেরোলে একটা গসিপ হতে পারে, আমি আমার ক্যারিয়ারে কোনো গসিপ চাই না। মনোজ অনেকক্ষণ ধরে স্নেহার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা চেক করেও সন্দেহজনক কিছুই পেল না। এটা তো স্নেহার 1 বছরের সোশ্যাল মিডিয়া রেকর্ড, কিন্তু তার আগের কোনো রেকর্ড তো আমাদের কাছে নেই। অভিক বলল আমার শুধু একটা ব্যাপারে খটকা লাগছে স্যার, এইরকম একটা মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই, ব্যাপারটা কেমন আশ্চর্যের নয়? সেই সময় জানতে পারা গেল যে লাস্ট যে সিম কার্ড থেকে কলটা করা হয়েছিল সেটা অন্ধ্রপ্রদেশের কোনো অলোক তিরুপতির নামে রেজিস্টার।
দেবী বলল, পার্ক সার্কাসে তামিলনাড়ু, কেরালা এরকম হাজার রকমের সিম কার্ড পাওয়া যায়, ওখানে খোঁজ নিয়ে দেখলে হয়। বড়বাবু আবার ব্যঙ্গ করে বলল, তাহলে তো মিটেই গেল, ইনভেস্টিগেশন বন্ধ করে দিই। আমি এসপি স্যারকে ফোন করে বলে দিচ্ছি যে এরপর থেকে দায়িত্ব আপনার। দেবী মাথা নিচু করে চলে গেল। বড়বাবু বলল, ওকে কে এখানে ঢুকতে দেয় বলুন তো? দেবী তবুও হাল ছাড়ে না। ও বাড়ি এসে একটা খাতা পেন নিয়ে ওর সমস্ত খটকাগুলো লিখতে শুরু করলো। মাসি এসে বলল, কি রে, কিছু হয়েছে? দেবী বলল, এই কাজটা যে করেছে সে বেশ আঁটঘাট বেঁধেই করেছে, বেশ শেয়ানা, কিন্তু ও আমাকে চেনে না। আমার নাম দেবী বিশ্বাস। মাসি বলল, তোর এত কিসের দরকার? তোর কি একার দায়িত্ব নাকি? দেবী বলল, দায়িত্বে যারা আছে তাদের জন্যই তো করছি। একটা ক্লু পাই, তারপর সবকটার থোতা মুখ ভোতা করে দেব। দেবী এরপর নিজে থেকেই ইনভেস্টিগেশন শুরু করে। ঘটনাটা যেখানে ঘটেছে সেখানকার অনেকের সাথে কথা বলল। একটা দোকানে চা খেতে বসে দেবী আশ্রমের কয়েকজন মহারাজের কথাবার্তা শুনতে পেল। ওনারা বলছেন, হেমন্ত মহারাজ এতেই এত ভেঙে পড়েছেন, তাহলে রক্তের সম্পর্ক হলে কি হতো? এই খবরটা পেয়ে দেবী বড়বাবুকে জানালো। বড়বাবু বলল, আপনি শিওর? এবার বড়বাবু অফিসার মনোজের সাথে আশ্রমে গেল। মহারাজ বললেন, এ তো সবাই জানে, কিন্তু সবাই তো আমার সন্তান সমতুল্য। স্নেহার বাবা ছিল না বলে ও আমার একটু বেশি আদরের ছিল। একটা বস্ত্র বিতরণী অনুষ্ঠানে ওর সাথে আমার আলাপ হয়েছিল। এরপর থেকে ও মাঝের মধ্যেই আশ্রমে আসতো। ওদের মা মেয়ের সম্পর্কটাও খুব ভালোই ছিল। এরপর রাত্রে দেবী বাড়ি ফেরার পর বাইরে থেকে শুনলো মাসির ভাই সুমন্তবাবু বাড়ি এসেছে। সুমন্তবাবু মাসিকে বলল, তুই কেমনই হয়ে গেছিস দিদি, একদিন বাড়িতে আয়, কতদিন তো আসিস না। এরপর ট্রেন লেট হয়ে যাওয়ার জন্য সুমন্তবাবু তাড়াতাড়ি চলে গেল। সেই রাতে ঠিকঠাক ঘুম এলো না দেবীর। কি একটা মনের মধ্যে খচখচ করছে। হঠাৎই ও একটা শব্দ পেয়ে ভাইয়ের ঘরে ছুটে গিয়ে দেখে ওর ভাই বিছানা থেকে পড়ে গেছে। বোধহয় জল খেতে গিয়েছিল। কাচের গ্লাস, টেবিলের জিনিস সব মাটিতে পড়ে গেছে। দেবী ওর ভাইকে বিছানায় শুইয়ে দিয়ে মাটিতে পড়ে থাকা কাঁচের টুকরো, ওষুধপত্রগুলো পরিষ্কার করতে গিয়ে কিছু একটা দেখতে পেল। পরের সিন আমরা দেখি একজন চোর একটা গাড়ির লক খুলে সেটাকে চুরি করে কারোর কাছে বিক্রি করে দিল। যার কাছে বিক্রি করলো তার মুখটা আমাদের এখনো দেখানো হয়নি। এরপর দেবী আবার গেল ঘটনাস্থলে। বোঝা যাচ্ছে ও বিশেষ কিছু একটা খুঁজছে, কিন্তু সেটা না পেয়ে বেশ নিরাশ হলো দেবী। অন্যদিকে মীনাক্ষী আর মহারাজ থানায় এসে বললেন, সেদিন একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। মীনাক্ষী বলল, স্নেহা বলেছিল কদিন ধরেই একটা ছেলে ওকে খুব বিরক্ত করছিল, যদিও তার নাম ঠিকানা আমরা কিছুই জানি না। বড়বাবু অফিসার অভিককে বলল, তুমি তোমার সোর্সকে কাজে লাগিয়ে ওই ছেলেটার খবর নাও, বলছে এলাকায় নতুন এসেছে। এদিকে আজ দেবী থানায় না গিয়ে একটা অন্য পাড়ায় গেল। সেখানকার একটা স্থানীয় লোককে মোবাইলে কারোর ফটো দেখিয়ে বলল, এনাকে চেনেন? লোকটা বলল, হ্যাঁ, এনার ছেলে তো সুইসাইড করেছিল, ব্যাংক এদের বাড়ি পরে সিজ করে দেয়। দেবী বলল, এদের সম্পূর্ণ গল্পটা আমাকে খুলে বলুন তো। তবে তার আগে দেবী মাসির ভাই সুমন্তবাবুকে ফোন করে বলল, আমার আপনার সাথে একটু দরকার আছে, আপনি বাড়ি আছেন তো? সুমন্তবাবু বলল, হ্যাঁ, আমি বাড়িতেই আছি। এদিকে অফিসার অভিকের সোর্স বিভিন্ন জায়গায় সেই ছেলেটার খোঁজ করে। খবর নিয়ে এসে অভিককে বলল, নতুন ছেলে স্যার, একটা বাইক নিয়ে নিজেকে হিরো মনে করে, রাস্তা চলতে মেয়েদের বিরক্ত করে, নাম অঙ্কুর সান্যাল। বাস আর কি। অঙ্কুরকে থানায় ধরে নিয়ে এসে বেধড়ক মার শুরু করলো পুলিশ। অঙ্কুর বলল, আমি কিছু জানি না স্যার, আমার শুধু ভালো লেগেছিল স্নেহাকে। একদিন রাস্তায় সেটা বলতে গেলে সেই দেমাকি মেয়ে আমাকে থাপ্পড় মেরে চলে যায়। এরপর থেকে আমি আর কিছুই জানি না স্যার। এসব শুনে দেবী যোগুকে বলল, এই ছেলেটা খুনি নয়, এটা ওর মাথার কাজই নয়, দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা বোগাস। সেই সময় থানায় একটা ফোন আসে, একটা পুকুর থেকে একটি গাড়ি উদ্ধার করা গেছে। সেই গাড়ির মালিক এসে বলল, স্যার, এই গাড়িটা বেশ কিছুদিন আগেই চুরি হয়েছিল, আমি ডায়েরি করেছিলাম থানায়। দেবী আবার ওসিকে বলল, স্যার, আমার মনে হয় যে গাড়ির চাকার দাগ আমরা পেয়েছিলাম এটা সেই গাড়ি। বড়বাবু বলল, ব্যাপারটা খুবই প্ল্যান করে করা হয়েছে, খুব সময় নিয়ে ছকটা সাজানো হয়েছে। 21 তারিখে রানাঘাট থেকে গাড়িটা চুরি হয় আর 28 তারিখে স্নেহা মিসিং হলো, মাঝে 7 দিনের গ্যাপ। দেবী বলল, সিমটা জোগাড় করতে হতো তো, তাই 7 দিনের সময় নিয়েছে। বড়বাবু আবার ধমক দিয়ে বলল, আপনার হাতে তো অনেক সময় না, এখন ফালতু বকবক করে যাচ্ছেন, যান গিয়ে ফাইলটা দিয়ে আসুন। বড়বাবু বলল, অভিক, এই তল্লাটে যারা ওই চুরি করা গাড়ি বেচে তাদের পিছনে সোর্স লাগাও, দেখো কিছু পাও কিনা। দেবী যোগুকে বলল, এই গাড়িটা থেকেও কিছু পাওয়া যাবে না, শব্দ ধুয়ে মুছে গেছে, কি পাবে? অন্যদিকে পুলিশের খোঁচর খোঁজ নিতে থাকে গাড়ির গ্যারেজগুলোতে। এদিকে বাড়িতে দেবী চুপচাপ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মাসি এসে বলল, তোর কি হয়েছে বলতো, কদিন ধরেই দেখছি তুই চুপচাপ। দেবী বলল, আচ্ছা মাসি,
তোমার কি মনে হয় স্নেহা বেঁচে আছে? মাসি বলল, হ্যাঁ অবশ্যই বেঁচে আছে, দেখবি ও ঠিক ফিরে আসবে। দেবী বলল, ওই জায়গাটায় আবার যেতে হবে মাসি, কালপ্রিট কোনো না কোনো ক্লু তো ছেড়ে গেছেই, পুলিশ কাল ওখানে গিয়ে চিরুনি তল্লাশি চালাবে বলেছে, এবার তো কিছু না কিছু এভিডেন্স পাওয়া যাবেই। রাত্রে ঠিক 12টার পর আমরা দেখি মাসি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে সেই বটতলায় গিয়ে পৌঁছালো যেখানে ঘটনাটা ঘটেছিল। তারপর মোবাইলের টর্চ জেলে ঝোপের মধ্যে কিছু একটা খুঁজতে শুরু করলো, আর কেউ একজন গাছের আড়াল থেকে মাসির ওই খোঁজাটা ভিডিও করে নিল। পরদিন সকালে দেবী বড়বাবুকে ফোন করে বলল, স্যার আমি একটা জবরদস্ত লিড পেয়েছি, দয়া করে আমাকে 5টা মিনিট সময় দিন, না হলে কালপ্রিট ধরা পড়বে না। বড়বাবু খুবই বিরক্ত হয়ে বলল, ঠিক আছে থানায় আসুন। দেবী থানায় এসে বলল, একদিন রাত্রে আমার ভাই খাট থেকে পড়ে গিয়েছিল, ওর হাতে লেগে টেবিলে রাখা সমস্ত জিনিসপত্র পড়ে যায়, সেখানে আমি মাসির একটা কানের দুল দেখতে পাই যেটা আমি ওকে দিয়েছিলাম, কিন্তু আরেকটা ছিল না। সেদিন মাসি ভাইয়ের বাড়ি যাব বলে এই কানের পরে বেরোয়, কিন্তু পরদিন সকালে ঝোড়ো কাকের মতো ফিরে আসে। লক্ষ্য করেছিলাম ওর বাঁ দিকের কানের দুলটা নেই, ভেবেছিলাম রাস্তায় হয়তো কোথাও পড়ে গেছে। তারপর সেদিন বাড়ি ফেরার পর দেখলাম সুমন্তবাবু আমার বাড়ি এসেছেন, মাসিকে বলছেন, দিদি তুই কতদিন আমার বাড়ি যাসনি বলতো, আমাকে ভুলেই গেলি। তখনই আমার মাথায় খটকা আসে, তাহলে সেদিন যে মাসি ভাইয়ের বাড়ি যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল কোথায় গিয়েছিল, আর পরদিন সকালে অমন ভাবেই বা ফিরলো কেন? এরপর আমি গেলাম মাসির গ্রামের বাড়িতে, সেখানকার লোকেদের সাথে কথা বলে আমি সোজা চলে যাই মাসির ভাই সুমন্ত বাবুর বাড়ি। আসল ঘটনাটা এখানেই খোলসা হয়। সুমন্ত বাবু বলল যে মাসির ছেলের বউ ছিল মস্ত দজ্জাল মহিলা, প্রতিদিন লাখ লাখ টাকা চাইতো, ও হিরোইন হবে। এখানে আমরা অবাক হয়ে দেখি যে মাসির ছেলের বউ আর কেউ নয়, এই স্নেহাই ছিল। স্নেহা ওর বরকে ভয় দেখাতো, টাকা না দিলে পুলিশের কাছে বলবে যে আমার বর আমার উপর টর্চার করে। তাই বাধ্য হয়ে মাসির ছেলে ব্যাংকের থেকে লোন নিয়ে ওকে টাকা দেয়, আর এর কিছুদিনের মধ্যেই ওর চাকরি চলে যায়। ফলে লোনের টাকা দিতে না পারায় ব্যাংক ওদের বাড়ি সিজ করে দেয়। সেই ডিপ্রেশনে মাসির ছেলে রেলে মাথা দিয়ে আত্মহত্যা করেছিল। এদিকে আমি ভাইয়ের দেখাশোনার জন্য লোক খুঁজে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলাম, তখনই মাসি আমার বাড়িতে এসে কাজে জয়েন করে। এখন সরাসরি কানের কথা জিজ্ঞেস করলে মাসি হয়তো বলবে যে রাস্তায় পড়ে গেছে, তাই আমি একটা গল্প সাজাই, বলি যে যেখানে স্নেহাকে কালপ্রিট ধস্তাধস্তি করেছিল, কাল পুলিশ সেখানে চিরুনি তল্লাশি চালাবে। বাস প্ল্যানটা কাজে লেগে যায়। দেখি মাঝরাতে মাসি উঠে সেই জায়গায় গিয়ে কানেরটা খুঁজছে, আর আমি পিছু নিয়ে এই ভিডিওটা করে ফেলি। বড়বাবু বলল, কিন্তু এই বয়সে উনি একাই একটা মেয়েকে মেরে গুম করে দিলেন? দেবী বলল, না একা নয় স্যার, মাসির সাথে নিশ্চয়ই কেউ আছে। সেই সময় থানায় খবর এলো যে গাড়ি চোর ধরা পড়েছে। আবারও চোরকে উত্তম মধ্যম দিয়ে জানা গেল যে কে ওই চুরি করা গাড়ি কিনেছিল। তার নামটা শুনে বড়বাবু, দেবী সমেত সবাই জাস্ট আকাশ থেকে পড়লো, এও সম্ভব? যাই হোক, বড়বাবু বলল শুধু একজন চোরের কথার উপর ভিত্তি করে ওনাকে অ্যারেস্ট করা যাবে না। দেবী আবার বলল, আমার কাছে একটা প্ল্যান আছে স্যার, শুনবেন আপনি? বড়বাবু এবার দেবীর কাজের ওর বুদ্ধির প্রতি ইমপ্রেসড হয়ে বলল, বলো শুনি। আর এতদিন ওকে ইগনোর করার জন্য ক্ষমাও চাইলো। যাই হোক, প্ল্যানটা দেবী ওদের বলল। ওদিকে আমরা দেখি স্নেহার মা মীনাক্ষী হেমন্ত মহারাজের কাছে এসে বলল, মনটা ভালো লাগছে না মহারাজ, ভাবছি একবার দিদির বাড়ি থেকে কটা দিন ঘুরে আসি। এই দেখুন ফোনটা আমি ঘরেই ফেলে এসেছি, দিদি বলেছিল ফোন করতে, আপনার এখান থেকে একটা ফোন করব? মহারাজ অনুমতি দিলে মীনাক্ষী মহারাজের ফোনটা নিয়ে বাইরে গেল কথা বলতে, কারণ ভিতরে নেটওয়ার্ক নেই। সকালে দেবী ওর ভাইকে ব্রেকফাস্ট খাওয়ানোর সময় বলল, মাসি আমার আজ নাইট ডিউটি থাকবে, তাই ভাইকে তুমি রাতের ওষুধগুলো খাইয়ে দিও। এবার আমরা দেখি যে রাত 10টার সময় বাবুইপাড়ার করাত কলের সামনে একা দাঁড়িয়ে আছেন হেমন্ত মহারাজ। আমাদের অবাক করে দিয়ে সেখানে এলো ছন্দা মাসি। হেমন্ত মহারাজ বললেন, এখানে আমাকে ডেকেছো কেন? ছন্দা মাসি বলল, আমি ডাকিনি তো, আপনিই তো আমাকে মেসেজ করে এখানে আসতে বললেন। এই দেখুন। মহারাজ বলল, যা দরকার আছে তাড়াতাড়ি বলো, এখানে এভাবে দেখা করাটা ঠিক হবে না। মাসি বলল, দেবী বোধহয় আমাকে সন্দেহ করছে মহারাজ, ও আমার ভাইয়ের বাড়িতেও গিয়েছিল। মহারাজ বললেন, দেবী? ও তো সামান্য একজন কনস্টেবল, যেখানে ওসি হিমশিম খাচ্ছে সেখানে দেবী কি করবে? মাসি বলল, দেবী খুবই বুদ্ধিমান মেয়ে মহারাজ, আমি যে কাজটা করেছি ওর কাছ থেকে শোনা গল্প অনুযায়ী করেছি। মহারাজ বললেন, ও যতই চালাকি করুক কিছুতেই ওর পাতা ফাঁদে পা দেবে না, আর কেউ যেন জানতে না পারে এই খুনটার সাথে আমি জড়িত। মাসি বলল, না মহারাজ, আমি মরে গেলেও আপনার নাম কেউ জানবে না। মহারাজ ফিরে যাচ্ছিলেন, তখনই মীনাক্ষী সামনে এসে দাঁড়ালো, বলল, এভাবে সত্যকে কি কোনোদিন লুকিয়ে রাখা যায় মহারাজ? একদিন না একদিন ঠিক বেরিয়ে পড়ে, যেমন এখন বেরিয়ে পড়লো।
আপনার ফোন থেকেই সেদিন আমি মাসিকে মেসেজ করেছিলাম দেবীর কাছ থেকে সবটা জানার পর, আর দেবী লুকিয়ে মাসির ফোন থেকে সেম মেসেজ করেছিল আপনাকে। এবার আমি আপনাকে শেষ করে দেব। এই বলে মীনাক্ষী একটা পিস্তল বের করে। মহারাজ হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দাও মীনাক্ষী। কিন্তু সেই ফাঁকে চকিতে মীনাক্ষীর হাত থেকে পিস্তল ছিনিয়ে নেন মহারাজ। বললেন, এবার তুই মরবি। মাসি বলল, আপনি আপনার হাত নোংরা করবেন না মহারাজ, পিস্তলটা আমাকে দিন, আমি ওকে মারবো। ওদের জন্য আমার একমাত্র ছেলেটা মরেছে, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মাসি শুট করতে যাবে, পিছন থেকে দেবী বলে উঠল, ওতে গুলি নেই মাসি, ওটা ফাঁকা বন্দুক। যাই হোক, এবার দেবী এসে মহারাজজির হাত থেকে পিস্তল আর মোবাইল বাজেয়াপ্ত করলো। তারপর ওদের দুজনকে কমিশনারের কাছে নিয়ে যাওয়া হয়। মহারাজজি বললেন, আমার একটা রাতের ভুলের আর অন্যায়ের কারণে এমনটা হলো। এক রাতে আমি কামনার প্রতি বশীভূত হয়ে পড়ি, স্নেহার শরীরের মোহে পড়ে যায়। তারপর থেকে ও আমাকে প্রায়ই ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা আমার কাছ থেকে নিতে থাকে। সেদিনও আমি 75 লাখ টাকা ওকে দিয়েছি। এরই মধ্যে একদিন ছন্দা আমার আশ্রমে আসে। ছন্দা মাসি বলল, আমি আশ্রমে দেবীর ভাইকে সেদিন ঘোরাতে এনে ওই পাজি বজ্জাত মেয়েটাকে এখানে দেখেছিলাম। আমি মহারাজজির কাছে গিয়ে স্নেহার জন্য আমার ছেলের মৃত্যুর কথাও বলি, কিন্তু উনি প্রথমে বিশ্বাস করেননি, প্রমাণ চেয়েছিলেন। আমি আমার ছেলের বিয়ের ফটো দেখাই। মহারাজ বললেন, আমিও আর স্নেহাকে সহ্য করতে পারছিলাম না, তাই আমরা দুজনে মিলেই প্ল্যান করি ওকে মেরে ফেলার। প্রথমে আমরা একটা চুরির গাড়ি কিনি আর একটা অন্ধ্রপ্রদেশের সিম নিই। তারপর পার্টির দিন আমি স্নেহাকে সাতপাটির মোড়ে ছেড়ে দিয়ে আসি। স্নেহাকে বলেছিলাম আমিই নিতে আসবো, তাই আমি সেদিন লাস্ট ফোন করে ওকে ওই বটতলায় আসতে বলেছিলাম। আশ্রমের সামনের দিকে সিসিটিভি আছে, তাই আশ্রমের পিছনের দিকে গেট দিয়ে বেরিয়ে ওই চুরির গাড়িতে করে বটতলায় পৌঁছি। আমার সাথেই ছিল ছন্দা। ও হাতে গ্লাভস পরে সিরিঞ্জের মধ্যে বিষ ঢুকিয়ে রেখেছিল। পিছন থেকে অতর্কিতে ও স্নেহার গলায় সেই বিষ ঢুকিয়ে দেয়। তারপর গাড়িতে করে একটা জায়গায় আমরা স্নেহার মৃতদেহ নিয়ে যাই এবং অতিরিক্ত ঘৃণার বশীভূত হয়ে ছন্দা ওর মুখটা ইট দিয়ে থেতলে দিয়েছিল। তারপর ওকে জলে ফেলে দেয়। এরপর সেই জায়গায় গিয়ে পুলিশ স্নেহার মৃতদেহ জল থেকে তুলে আনে। হেমন্ত মহারাজ আর ছন্দামাসিকে গ্রেপ্তার করে জেলে ভরা হয়। পুরো পুলিশ ডিপার্টমেন্ট দেবীকে ওর সাহসিকতা আর বুদ্ধিমত্তার জন্য সাবাসি দেয়। যোগু বলল, দেবী, এবার তো তাহলে তোর প্রমোশন হবে রে। দেবী কিন্তু এখনো চিন্তিত। ও বলল, গাড়ি পাওয়া গেল, খুনি ধরা গেল, মৃতদেহও পাওয়া গেল, কিন্তু মাসির একটা কানের দুল কোথাও পাওয়া গেল না। ঠিক সেই সময় সুমন্তবাবু ফোন করে দেবীকে জানালো, দিদিকে মানে ছন্দা মাসিকে জেলের ভিতরেই কেউ খুন করে দিয়েছে। দেবী বলল, মানে? এদিকে আমরা দেখি জেলের ভিতর বসে হেমন্ত মহারাজ কেমনই ব্যঙ্গের হাসি হাসছে। তো বন্ধুরা, কে জেলের ভিতর মাসিকে মারতে পারে? তাহলে কি হেমন্ত মহারাজের সাথে থানার কোনো অফিসার জড়িত? যদি তাই হয়, তাহলে কে সে? এরকম আরো অনেক প্রশ্ন আমাদের মনে তৈরি করে সিরিজটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।